এটা আরেকবার থাপ্পড় খেলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আসলে আমরা যারা বাঙালি, যারা এই রাজ্যের বাসিন্দা, তাদের অসম্মান হলো। আর এই প্রতিটি বাঙালির অসম্মানকে নিশ্চিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে যারা প্রগতিশীল বাম ভাবনার মানুষ রাস্তায় আছেন, বাংলাকে বাঁচানোর লড়াইতে আছেন, প্রতিদিন মিছিল মিটিং করছেন, বাংলা শিক্ষাকে বাঁচাতে হবে, বাংলা স্বাস্থ্যকে বাঁচাতে হবে। তারা রাস্তায় নেমে প্রতিদিন এই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে আবার সাসপেনশন করল। যে নথি চুরি করার চেষ্টা করেছেন, চুরি নয় ডাকাতি, তার কারণ ৫ জনের অধিক লোক জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তার নামে ডাকাতির কেস রুজু করা হতো, শুধু মমতা ব্যানার্জি নয়, রাজ্যের এই পুলিশ অফিসার যারা সহযোগিতা করেছে এই ছিনতাইয়ে, তাদের সকলের বিরুদ্ধে ডাকাতির কেস রুজু করতেন, সকলকে অ্যারেস্ট করতেন এবং নিশ্চিত করতেন যে আইনের শাসনে প্রিভেল। সবার সামনে অপরাধ হয়েছে, অপরাধী অপরাধ করে এসে মাইকে বক্তৃতা মেরেছে। ফলে পশ্চিমবঙ্গ যদি রাজ্যের দেশের যে আইন, সেই আইন মেনে তার জেলে যাওয়া উচিত ছিল। তিনি এখনো বাইরে ঘুরছেন, মানে অপরাধী বাইরে ঘুরছে। সেটা পুলিশ আধিকারিক হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বঙ্গ রাজনীতিতে শেষ এক সপ্তাহ ধরে এমন কিছু নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি যা আমাদেরকে চমকে দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি তদন্তের মাঝে ঢুকে গিয়ে এটি ফাইল বের করে নিয়ে চলে আসেন। এই মামলা গিয়ে পৌঁছালো সুপ্রিম কোর্টে। বিচারপতি আপাতত ইডি অফিসারদের বিপক্ষে যে এফআইআর করা হয়েছিল তার উপরে স্থগিতাদেশ দিলেন। ২ সপ্তাহ পর হলফনামা দেবে সব পক্ষ। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি, আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী শামীম আহমেদ। শামীমদা, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সুপ্রিম কোর্ট অব্দি পুরো বিষয়টি গেল। সুপ্রিম কোর্টের বিচারপতির একাধিক পর্যবেক্ষণে তিনি পুরো বিষয়টাতে চমকে গেছেন এবং আপাতত ইডি অফিসারদের বিপক্ষে যে স্থগিতাদেশ হয়েছে তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যে এফআইআর হয়েছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখুন, এটা আরেকবার থাপ্পড় খেলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আসলে আমরা যারা বাঙালি, যারা এই রাজ্যের বাসিন্দা, তাদের অসম্মান হলো। আর এই প্রতিটি বাঙালির অসম্মানকে নিশ্চিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে যারা প্রগতিশীল বাম ভাবনার মানুষ রাস্তায় আছেন, বাংলাকে বাঁচানোর লড়াইতে আছেন, প্রতিদিন মিছিল মিটিং করছেন, বাংলা শিক্ষাকে বাঁচাতে হবে, বাংলা স্বাস্থ্যকে বাঁচাতে হবে, বাংলার মানুষের কাজকে বাঁচাতে হবে, মানুষের কাজ নিশ্চিত করতে হবে। তারা রাস্তায় নেমে প্রতিদিন এই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে প্রতিদিন বলেছে যে পশ্চিমবাংলার মানুষ, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে আবার সাসপেনশন করলো। ফলে এটা হওয়ার ছিল। আমরা যারা প্রতিদিন রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, তাদের কথা শুনে যদি পশ্চিমবঙ্গের পুলিশ তাদের মেরুদণ্ড দেখাতো এবং মমতার এই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, তাদের অপরাধকে করতে সাহায্য না করে, যদি পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনতো, বাম ভাবনার মানুষের কথা শুনতো, প্রগতিশীল ভাবনার মানুষের কথা শুনতো, তাহলে আজকে যে অসম্মান সুপ্রিম কোর্ট থেকে হয়েছে, এই অসম্মানটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে পেতে হতো না। দাদা, ইডি তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছেন, আইন কি বলছে? ইডি ইন্সপেক্টর বা অফিসার ওই সময় কি করতে পারতেন? আমরা আশা করেছিলাম যে যদি একটা আইনি ব্যবস্থার মধ্যে যে পরিকাঠামো, সংবিধান যারা প্রণয়ন করেছেন, সেই সংবিধান প্রণেতারা যেটা আশা করেছিলেন, যে আশা করেই সংবিধান তৈরি করেছেন, সেই আইনের নিরিখে, সংবিধানের নিরিখে যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে ওইখানেই যিনি এই কাজে বাধা দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হতো এবং যে নথি চুরি করার চেষ্টা করেছেন, চুরি নয় ডাকাতি, তার কারণ ৫ জনের অধিক লোক জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তার নামে ডাকাতির কেস রুজু করা হতো, শুধু মমতা ব্যানার্জি নয়, রাজ্যের এই পুলিশ অফিসার যারা সহযোগিতা করেছে এই ছিনতাইয়ে, তাদের সকলের বিরুদ্ধে ডাকাতির কেস রুজু করতেন, সকলকে অ্যারেস্ট করতেন এবং নিশ্চিত করতেন যে আইনের শাসনে প্রিভেল করবে, রুল অফ ল প্রিভেল করবে ওভার এভরিথিং। তাহলে একজন সংবিধানের শপথ নিয়ে দায় ঘাড়ে নিয়েছেন, সংবিধানের নিরিখে, আইনের নিরিখে রাজ্যকে পরিচালনা করবেন, তিনি সরাসরি তার শপথকে ভঙ্গ করছেন এবং দেশের আইন, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে
তিনি ফৌজদারি অপরাধ করছেন। এই মানে শুধু অনভিপ্রেত বললে শেষ করা যায় না। এটা সারা ভারতবর্ষের জন্য অসম্মানের। যেসব স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্যে, তাদের জন্য অসম্মানের। পুরো দেশবাসীর জন্য অসম্মানের, পশ্চিমবঙ্গবাসীর জন্য তো অবশ্যই। তাহলে এই যে বিচারপতির বেঞ্চে যেরকম বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখলাম এবং বিচারপতিকে উঠে চলে যেতে হলো, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মামলা ফাইল হয়েছে, কিন্তু মামলা শুনানি যাতে না হয় তার জন্য হই-হট্টগোলের ব্যবস্থা করা। একটা চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এই যে ইডি দপ্তরে আধিকারিকরা গেলেন তল্লাশি করতে প্রতীক জৈনের বাড়িতে, তাহলে তারা জানতেন রাজীব কুমারের ঘটনা, তারা জানতেন শেখ শাহজাহানের ঘটনা, তাহলে উপযুক্ত প্রোটেকশন না নিয়ে কেন তল্লাশি করতে গেলেন? কেন মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হলো? কেন পুলিশ অফিসারদের ঢুকতে দেওয়া হলো বাংলার? তাহলে এইখান থেকেই এর সূত্রপাত। এবং তারপরে তৃণমূল একটা মামলা করছে, ইডি একটা মামলা করছে, হ্যাঁ, মামলা যাতে শুনানি না হয় তার জন্য হই-হট্টগোল হচ্ছে। সব একটা মানে চিত্রনাট্য তৈরি করে মানুষকে দেখানো, দেখো আসলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে সংঘাত চলছে। কিন্তু আসলে যার ক্ষতি হলো তা হলো 2020 সালে এফআইআর হয়েছিল কয়লা দুর্নীতি, অভিযোগ হাওয়ালার মাধ্যমে এই মমতার কোম্পানি, হ্যাঁ, প্রতীক জৈনের কোম্পানি যাকে সাহায্য করছে মমতাকে, তারা টাকা বিদেশে পাঠাচ্ছে। তাহলে কয়লার টাকা বিদেশে গেছে, কয়লা চুরির টাকা। কার এই টাকার অধিকারী কারা? ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী। তাহলে সেই সম্পদ যদি পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে ব্যবহার করা হতো, তাহলে এই যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলি, দূর করা যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষে এই সম্পত্তি সব চুরি হয়ে যাচ্ছে। আর চুরি করছে এই দেশের নেতা মন্ত্রীরা। মমতা ব্যানার্জি বলছেন না, আমি মুখ খুলবো বিজেপি নেতাদের, কারা কারা চুরি করেছে, কয়লার টাকা কোথায় গেছে। তাহলে উনি আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়ভার নিয়ে উনি তাহলে অপরাধীদেরকে আড়াল করছেন। এই যারা আড়াল করছেন, যারা অপরাধকে আড়াল করছেন, তারা এই চিত্রনাট্য তৈরি করে এই হই-হট্টগোল তৈরি করেছেন। দাদা, এই ফের সুপ্রিম কোর্টে পুরো বিষয়টি বিচারাধীন। এর আগে বহু মামলা সুপ্রিম কোর্টে গেছে, কোনোটা পিছিয়ে গেছে, কোনোটা হয়নি। আপনি আজকের দিনে দাঁড়িয়ে কতটা হোপফুল যে অন্তত এই মামলায় একটা আমরা কিছু জাজমেন্ট অন্তত আমরা দেখতে পাবো? বিচার ব্যবস্থায় যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট রায় দিচ্ছে, এফেক্টিভ রায় দিচ্ছে, প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছে, ততদিন পর্যন্ত আমি খুব নিশ্চিত হয়ে বলতে পারি না যে কিছু সত্যি সত্যি জাস্টিসের পক্ষে, ন্যায়ের পক্ষে হতে পারে। কারণ বিচার ব্যবস্থার প্রতি সারা মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর আমরা আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব সেই মানুষের আস্থা ভরসা ফেরত নিয়ে আসা। যারা জজিয়তি করছেন তাদেরও ইকুয়ালি সমান দায়িত্ব বর্তায় যে মানুষের যাতে আস্থা ভরসা ফেরত আসে তার ব্যবস্থা করা। দাদা, এমনি বিচারপতি কি করা উচিত জিজ্ঞাসা করবো না, আইন কি বলছে? এই রায় মুখ্যমন্ত্রীর এগেনস্টে যাওয়া উচিত না করে যাওয়া উচিত? সবার সামনে অপরাধ হয়েছে, অপরাধী অপরাধ করে এসে মাইকে বক্তৃতা মেরেছে। ফলে পশ্চিমবঙ্গ যদি রাজ্যের দেশের যে আইন, সেই আইন মেনে তার জেলে যাওয়া উচিত ছিল। তিনি এখনো বাইরে ঘুরছেন, মানে অপরাধী বাইরে ঘুরছে। সেটা পুলিশ আধিকারিক হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। আইন শাসন প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চিত করতে হবে আমাদের, কারণ সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। আপনি কি এক্সপেক্ট করছেন বিচারপতির থেকে? আমি এক্সপেক্ট করছি সাধারণ মানুষের কাছ থেকে। কারণ বিচার ব্যবস্থার যে দুরবস্থা আজকের দিনে তৈরি হয়েছে, তাকে যদি আমাদেরকে উদ্ধার করতে হয়, গণতন্ত্র যেভাবে বিপন্ন হয়েছে তাকে যদি আমাদের দেশকে উদ্ধার করতে হয়, সংবিধান যেভাবে বিপন্ন, সংবিধান অধিকার যেভাবে বিপন্ন, তাতে যদি সাধারণ মানুষকে উদ্ধার করতে হয়, সাধারণ মানুষকে রাস্তায় নেমে বলতে হবে যে সমস্ত অপরাধীদের আমরা গ্রেপ্তার করবো, আইনে সেই অধিকার আছে। যখন পুলিশ তার কাজ না করে, যখন অপরাধী ঘুরে বেড়ায়, তখন সাধারণ মানুষ এই অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে। ফলে সময় আসছে যে মুখ্যমন্ত্রী বা এইসব অপরাধী অফিসাররা তারা গ্রেপ্তার হবে সাধারণ মানুষের হাতে। আর সেই ভরসাই করবো আমি সাধারণ মানুষের কাছে। অবশ্যই গ্রেফতার করবেন সাধারণ মানুষ, বিচার ব্যবস্থা দায় থেকে যায়। বিচারপতিদের এই মুহূর্তে অ্যাগ্রেসিভ হতে হবে। অসংখ্য ধন্যবাদ শামীমদা, ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।